শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আশা করি থাম্বনেইল এবং ডেসক্রিপশন দেখে আশা করি বুঝেই গিয়েছেন যে কি নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আপনারা যারা অ্যাডমিশনের স্টুডেন্ট যারা রয়েছেন তারা বেশিরভাগ সময়ই দেখা যায় যে সাধারণ জ্ঞানটা নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করেন। কারণ আপনাদের তো সাবজেক্ট হচ্ছে তিনটা, তাই না? বি ইউনিটের জন্য বা খ ইউনিটের জন্য বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। তো বাংলা ইংলিশ মোটামুটিভাবে যে টপিকগুলো আছে সেগুলো মোটামুটি কভার করা যায়, বাট হচ্ছে সাধারণ জ্ঞানের কথা যদি আসি, সাধারণ জ্ঞানে অনেক কনফিউজ থাকে যে কোনটা পড়বো, কোন টপিকগুলো পড়লে ভালো হয়। বা দেখা যায় হচ্ছে কি আপনার সাধারণ জ্ঞানের জন্য এত পরিমাণে আপনি পরিশ্রম করেন বা এত পরিমাণে সময় দেন যে বাংলা ইংলিশের প্রতি মনোযোগ দেওয়া হয় না। তো তারপরে দেখা যায় হচ্ছে অনেক বি ইউনিটের স্টুডেন্টরা যার কারণে ইংলিশে বেশিরভাগই ফেল করে। তো যার কারণে তাদের রেজাল্টটাও আসে না। পজিশন তো কোনো মানে পজিশনের কথা তো বাদই দিলাম। তো এই ধরনের প্রবলেমগুলো দেখেছি আমি, অনেক স্টুডেন্টে ফেস করে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি চেষ্টা করব আপনাদের স্থায়ী একটা সলিউশন দেওয়ার। আর আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য গুচ্ছ, সাত কলেজ প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করেই আমি সাজেশনটা তৈরি করেছি। তো চিন্তার কোনো কারণ নেই। ওকে, তবে হ্যাঁ, ভিডিওটি স্টার্ট করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু বলবো। হ্যাঁ, আর এছাড়াও পরীক্ষার জন্য আপনার এক্সট্রা টিপস থাকতেছে, আর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হবে। ঠিক আছে? আচ্ছা, তো শুরুতেই যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলবো আপনাকে সেটা হচ্ছে যদি সাধারণ জ্ঞানে অনেক ভালো নাম্বার যদি আপনি পেতে চান, সেটা অ্যাডমিশনের যে পরীক্ষাই হোক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই হোক বা গুচ্ছের জন্য হোক বা সাতকলের জন্য, যেটাই হোক না কেন, আপনি চেষ্টা করবেন সাধারণ জ্ঞান যে বইটা আছে, অনেকেই আপনারা নিবেন হয়তো, কেউ আপনারা কি বলে জ্ঞান সিন্ধু নিতে পারেন, আবার কেউ জুবায়ের জিকে নিতে পারেন, আবার খন্দকার জিকে নিতে পারেন। তো যেই জিকেই নেন না কেন সমস্যা নেই এটা, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনারা টপিকগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা জিকের বইয়ের পিসটা কিন্তু কম না, ঠিক আছে? কারণ মোটামুটি এটা আপনারা জানেন, বা যারা যারা হচ্ছে নিয়েছেন অলরেডি তারা ভালো করে জানেন 500-600 এরকম পৃষ্ঠা থাকে। তো একটা স্টুডেন্টের পক্ষে আপনার এতগুলো পৃষ্ঠা যদি সে কভারও যদি করে, তাহলে বাকি যে আপনার সাবজেক্ট রয়েছে অর্থাৎ বাংলা, ইংলিশ, সেগুলো তো সময় দিবেন কখন, তাই না? আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার সকল বিষয় কিন্তু ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই। তো আমি ওই ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আপনাদের এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ইনশাল্লাহ যদি আপনি এই সাজেশনটা ফলো করেন তাহলে আপনি ইনশাল্লাহ 80 থেকে 85% নাম্বার আপনি কমন পাবেন আশা করি এই টপিকের থেকে। কারণ প্রতি বছর আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটাই আমি বলবো একটু বেশি করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রিলেটেড প্রশ্নগুলোই কিন্তু আসে। যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা নেওয়া শুরু করেছে, অর্থাৎ আপনারা যদি এইচএসসি 2022 থেকে যদি স্টার্ট করি, মোটামুটি আই থিঙ্ক সেখান থেকেই আপনার শুরু হয়েছে তো রিটেনটা। তো আর সাধারণ জ্ঞানে তো কোনো রিটেন নাই, তো এই দিক দিয়ে আপনারা হচ্ছে অনেক কি বলে বেঁচে গেছেন বলা যেতে পারে। আচ্ছা, তো সাধারণ জ্ঞানে শুধু এমসিকিউ আর যেই টপিক থেকে কোয়েশ্চেন আসে তো সেগুলো আমি অলরেডি লিখে রাখছি। আচ্ছা, চাইলে এগুলো নোট ডাউন করে রাখতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। ভিডিও পজ করে নোট ডাউন করে রাখতে পারেন, যেগুলো অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা, বা আপনার জিকে বইগুলোতে মার্ক করে রাখতে পারেন। ওকে, আর জিকে বইটাতে এই রিলেটেড টপিকগুলো যেগুলো আছে সেগুলো পড়বেন, ঠিক আছে? এখন বলতে পারেন যে স্যার আপনি তো হচ্ছে অনেক টপিকগুলো দিয়েছেন। দেখেন, আপনাদের বইয়ে 500-600 পৃষ্ঠা রয়েছে, এর চেয়ে তো বেশি টপিক, যেগুলো অনেক আননেসেসারি টপিক আছে, যেগুলো আপনার এক্সামের জন্য লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এই না যে হচ্ছে আপনার কি বলে বই কেনাটা ব্যর্থ না। বই অবশ্যই উচিত, বই অবশ্যই পড়া দরকার, বই পড়ার বিকল্প নেই। তবে টপিকগুলো যেগুলো অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের সাধারণ জ্ঞান যেগুলো প্রয়োজন, সেগুলোই কিন্তু আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তীতে আপনি যদি কোনো সময় মানে পরবর্তীতে যদি চাকরি পরীক্ষা দিতে যান, অর্থাৎ বিসিএস বলেন ই বলেন, তখন আপনার ওই টপিকগুলো লাগবে, ঠিক আছে? এছাড়া আপনার অ্যাডমিশনে আহামরি সাধারণ জ্ঞানের টপিক কিন্তু আসে না, ঠিক আছে? আচ্ছা,
তো আমি স্টার্ট করতেছি, আর যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্ক করে দিব, চিন্তার কোনো কারণ নেই। শুরুতেই আমরা জানি হচ্ছে কি সাধারণ জ্ঞানের টপিকটা হচ্ছে, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি, সাধারণ জ্ঞানের টপিকটা 3টা বিষয়ে ভাগ করা থাকে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আরেকটা আন্তর্জাতিক, এবং আরেকটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। ঠিক আছে, সাম্প্রতিক বিষয়াবলীর উপর কারোর জোর থাকে না, কারণ অনেক সময় দেখা যায় আপনার এক্সাম যেদিন হবে এটা 2 দিনের প্রশ্ন, বা হচ্ছে 2 দিন আগে কি ঘটেছিল এইটাও আপনার অনেক সময় বলতে মানে আর কি প্রশ্নে কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে করার কিছুই নাই। ঠিক আছে, এটা নির্ভর করে মানে একদমই আপনার উপর। ঠিক আছে, বাট হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। এই সাম্প্রতিক বিষয়গুলো আপনি কিভাবে পেতে পারেন বা কিভাবে আপডেট রাখতে পারেন সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। ঠিক আছে, কারণ এখানে তো সবগুলো বিষয় লেখা তো আর পসিবল না, তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি লিখতে পারিনি এখানে, সবগুলো নোট ডাউন, তো সেগুলো আমি মুখে বলে দিব আপনাদের। হ্যাঁ, আচ্ছা, বাট যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি অলরেডি লিখে দিছি। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী থেকে শুরুতেই আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য যেগুলো আছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে তথ্যগুলো বলতে আমরা বোঝাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনার ঢাবির পরীক্ষা যারা যারা বিশেষ করে দিবেন, বিশেষ করে ঢাবির খ ইউনিটের জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন, ঠিক আছে, সে যে ইউনিটই হোক না কেন, কারণ আমরা তো জানি যে এ বি সি তিনটা ইউনিটই হচ্ছে কি আপনার বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার রিসেন্ট কোনো অনুষ্ঠান, অথবা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে সময়, ঠিক আছে, অর্থাৎ কবে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, আর কোন হল প্রথমে হয়েছিল, তো এই রিলেটেড যে বিষয়গুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, এইগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাবিতে পরীক্ষা দিবেন যারা। ঠিক আছে, বাট অন্যান্য ইউনিভার্সিটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার দরকার নেই। ঠিক আছে, বাট ঢাবির জন্য অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর কোনো না কোনো আপনার টপিক কিন্তু আসে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড। কোনো ফাংশন হতে পারে, অথবা হচ্ছে মানে আমরা তো জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রাঙ্গণেই হচ্ছে কি আপনার টিএসসির ওইদিকে হচ্ছে কি হয় আপনার বইমেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপনার কেউ যদি বদলি হয় বা কেউ যদি মারা যায়, কোনো ভিসি বা হচ্ছে আপনার কোনো ডিন, তো এরকম হচ্ছে কি আপনার অনেক সময় প্রশ্নে কিন্তু আসে। ঠিক আছে, ইভেন আপনি যদি কোয়েশ্চেন ব্যাংকটাও যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো না কোনো প্রশ্ন কিন্তু আসছে। ঠিক আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো এটা খেয়াল রাখবেন অবশ্যই। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের বাংলাদেশের সংবিধান। হ্যাঁ, ইয়েস, বাংলাদেশের সংবিধানটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন বিষয়গুলো এটাও আমি বলে দিতেছি। সংবিধানের দেখবেন ধারা, তারপরে হচ্ছে আপনার সংবিধানের অনুচ্ছেদ কয়টা, এরপর হচ্ছে বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়। ঠিক আছে, তো এইগুলো বিষয় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনার 2-1টা এমসিকিউ হতে পারে, আপনি পেতেও পারেন। ঠিক আছে, আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে আমি টপিকটা দিয়েছি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত। হ্যাঁ, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সংবিধান যদি অনেক বেশি প্যারা মনে হয় তাহলে আপনি অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই শেষ করার চেষ্টা করবেন, কারণ মুক্তিযুদ্ধ থেকে বিশেষ করে এই যে পদকগুলো যেগুলো রয়েছে, বীর উত্তম, বীর বিক্রম, এরপর হচ্ছে আর নারী মুক্তিযোদ্ধা যারা ছিলেন, ঠিক আছে, সেতারা বেগম, তারামন বেবি, এদের বিষয়টা অবশ্যই ভালোভাবে পড়বেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কিত। আর আশা করি এইগুলো নিয়ে তো তেমন বাড়তি কিছু বলার নেই, এগুলো মোটামুটি কয়েকবার রিভাইজ দিলে আশা করি আপনার মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, কারণ মুক্তিযুদ্ধ রিলেটেড অনেক কোয়েশ্চেন কিন্তু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য ইউনিভার্সিটিতে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ভৌগোলিক সদর দপ্তরের বিষয়সমূহ। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিই আপনাকে। ভৌগোলিক বলতে আপনার অনেক সময় আছে যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা, বৃহত্তম জেলা কোনটা, ঠিক আছে, অর্থাৎ জেলা ভিত্তিক আবার হচ্ছে নদী ভিত্তিক বিষয়গুলো কিন্তু আসে। ঠিক আছে, ওকে, অর্থাৎ পদ্মা নদীর শাখা নদী কোনটা, তো এইগুলো আপনারা চেষ্টা করবেন। একটু বাড়তি টিপস দিয়ে দিই যে আপনারা ম্যাপ সংগ্রহ করবেন বাংলাদেশের। ঠিক আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটারই ম্যাপ সংগ্রহ করবেন, বেশি নিবে না, বড়জোর হচ্ছে আপনারা লাইব্রেরিতে গেলেই পাবেন। ঠিক আছে, আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী, কারণ ম্যাপ থেকে যদি আপনারা ভৌগোলিক বিষয়গুলো যদি পড়েন, অর্থাৎ কোথায় কোন জায়গায় কি কি অবস্থিত আছে, নদীগুলোর আপনার শাখা নদী কোনটা, ভৌগোলিক অবস্থান কোথায় আছে বাংলাদেশের, তো এইগুলো খুব ইজিলি ভাবে আপনার যখন আপনি রিয়েলে যখন দেখবেন আপনার ম্যাপ আকারে, তখন আপনার ইজিলি মনে থাকবে এই বিষয়গুলো।
ঠিক আছে, কারণ পড়লে এতটা বেশি একটা মনে থাকবে না। ঠিক আছে, ইভেন আমিও যখন ক্লাস নিই তখন আমি কিন্তু হচ্ছে কি ম্যাপের সাহায্যে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমার জিকে ক্লাসগুলোতে, তাহলে স্টুডেন্টদের ইভেন হচ্ছে আপনার নিজের হচ্ছে কি বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো অবশ্যই ম্যাপ সংগ্রহ করবেন। আচ্ছা, এরপরে আসতেছে সদর দপ্তর। আচ্ছা, সদর দপ্তর বলতে সিম্পলি আমি বুঝাইছি যেগুলো সদর দপ্তর মানে তো আমরা বুঝি হেড অফিস, তাই না? এখন হেড অফিসগুলো যেগুলো আন্তর্জাতিক হইতে পারে, আবার বাংলাদেশেরও হইতে পারে, তো সদর দপ্তর কোথায় অবস্থিত এই বিষয়টা আমি ইন্ডিকেট করছি। ঠিক আছে, ওকে। কারণ কিছু কিছু সদর দপ্তর আছে যেগুলো কি বাংলাদেশে কিন্তু অবস্থিত, তো কোনগুলো বাংলাদেশে অবস্থিত এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আসতেছে হচ্ছে ইতিহাস সম্পর্কিত। আচ্ছা, ইতিহাস সম্পর্কিত যদি আপনি চান এই বিষয়টা স্কিপও করতে পারেন, বাট মাঝে মাঝে কিন্তু ইতিহাস থেকে দু একটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, একবারই বাদ দেওয়াটা উচিত না, তবে হ্যাঁ বাংলার যে ইতিহাসগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ সিরাজউদ্দৌলা রয়েছে, আপনাদের তো বাংলার টপিকও রয়েছে সেটা, তাই না? আচ্ছা, সিরাজউদ্দৌলা হইতে পারে, তারপরে হচ্ছে আপনারা যারা 9-10-এর যারা আর্টস ছিলেন তারা ইতিহাস বই অবশ্যই পড়েছেন। ঠিক আছে, ওই রিলেটেড বিষয়গুলো থাকতে পারে, অর্থাৎ বখতিয়ার খলজি, তারপরে হচ্ছে আপনার ব্রিটিশ শাসন আমল। তো ওইখান থেকে অনেক সময় দু একটা প্রশ্ন যদি আসে তাহলে আসতেও পারে। ঠিক আছে, বাট খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তো আপনি যদি চান তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তবে হ্যাঁ, আমি অবশ্যই রেকমেন্ড করব যে ব্রিটিশ যে শাসন আমল এটা ভালো করে পড়ে যেতে। ঠিক আছে, ব্রিটিশ শাসন আমল, তারপর হচ্ছে বাংলার উৎপত্তি, এরপরে হচ্ছে আপনার ওই যে প্রাচীন যে জনপদগুলো রয়েছে, হ্যাঁ, প্রাচীন যে জনপদ অর্থাৎ বঙ্গ, তারপরে হচ্ছে আপনার এরপর আরো আছে যেমন বরিশালের আগের নাম কি ছিল, ঠিক আছে, এরপর কুমিল্লার পূর্ব নাম কি, এই টাইপের বিষয়গুলো আপনারা অবশ্যই পড়বেন। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন যে ইতিহাস সম্পর্কিত বিষয়গুলো কোনগুলো। তো এগুলো মোটামুটি পড়লেই হবে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীদের অবস্থান। ইয়েস, এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি থেকেও আসে, যেমন হচ্ছে অনেক সময় বলে যে গারোরা কোথায় বাস করে, বাংলাদেশের কোন অঞ্চলে তাদের বাস। ঠিক আছে, গারো, তারপরে হচ্ছে চাকমা, মারমা, এরা, তো তাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে অবস্থান এটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, ইভেন আমি যতটুকু জানি হচ্ছে গতবারেও ঢাবিতে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসছিল। ঠিক আছে, ক্ষুদ্র নিগোষ্ঠীর নামটা আমার খেয়াল আসতেছে না, তো মোটামুটি প্রতি বছর এই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে যে কোথায় তারা বসবাস করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছে জিআই পণ্য। জিআই পণ্য মানে হচ্ছে ভৌগোলিক যেই পণ্যগুলো যেগুলো স্বীকৃত দেওয়া হয় একটা দেশের। ঠিক আছে, মানে হচ্ছে এটা ওই দেশের জন্যই আপনার উৎপাদিত হয় আর কি, বা ওই দেশেই পাওয়া যায়, এই টাইপের পণ্যগুলোকে বোঝায়। তো এই জিআই পণ্যের একটা লিস্ট আছে, তো এই লিস্টগুলো খেয়াল রাখবেন বাংলাদেশের জন্য। হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশের, বাহিরেরও অনেক জিআই পণ্য আছে, বাট বাহিরের গুলো দরকার নেই। বাট বাংলাদেশের যে জিআই পণ্যগুলো আছে যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল, তারপর হচ্ছে আপনার কি বলে মুসলিম কাপড় আছে। ঠিক আছে, মুসলিম শাড়ি কাপড়, এগুলো তো হচ্ছে বাংলাদেশে সার্টিফাইড প্রোডাক্টগুলো ছিল বাংলাদেশে, তাই না? তো এই জিআই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো করে পড়বেন আপনি। আচ্ছা, আর অনেক সময় বৈজ্ঞানিক নামগুলো চলে আসে। ঠিক আছে, ধানের বৈজ্ঞানিক নাম, পাটের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন তাদের জন্য আশা করি এগুলো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা তারা এগুলো অবশ্যই পড়বেন, কারণ অনেক সময় দু একটা চলে আসে। ঠিক আছে, বৈজ্ঞানিক নাম সমূহ। ওকে, আচ্ছা, তবে হ্যাঁ সায়েন্স রিলেটেড তেমন বেশি পড়া লাগবে না, এটাতে আসে না। ঠিক আছে, বাট বৈজ্ঞানিক নামসমূহ অনেক সময় দু একটা আসে, বিশেষ করে কৃষির যে বৈজ্ঞানিক নামসমূহ আছে, অর্থাৎ গম, ধান, এরপর পাট, এগুলো। ঠিক আছে, এগুলো জানলেই হবে। আচ্ছা, এরপরে আসতেছি যেটা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে জরুরি সেবা যে নাম্বার সমূহ আছে। ঠিক আছে, জরুরি সেবার যে নাম্বার সমূহ আছে, হ্যাঁ, এখান থেকেও আপনাদের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, জরুরি সেবা নাম্বার বলতে আপনার কোন নাম্বারে ডায়াল করলে কি কি সেবা পাওয়া যাবে, যেমন হচ্ছে 999-এ ফোন করলে কি ইমার্জেন্সি আমরা সার্ভিসগুলো পাই। এরপরে আবার হচ্ছে জরুরি পুলিশ সেবা পাওয়ার জন্য, তারপরে হচ্ছে আপনার এর ছাড়াও আরো অনেক জরুরি ভিত্তিক যে নাম্বার আছে। ঠিক আছে, কিশোর অপরাধের জন্য হচ্ছে আপনার, বা নির্যাতন সামথিং এরকম। তো এইগুলোর একটা লিস্ট আছে, সমস্যা নেই। আপনি যদি কোনো কোচিংয়ে যদি ভর্তি হন তাহলে তাদের ক্ষেত্রে বলতেছি আপনাদের লেকচার শিট যেগুলো আছে মোটামুটি ম্যাক্সিমামই যেই কোচিংয়ে ভর্তি হন না কেন
ম্যাক্সিমামই হচ্ছে আপনার লেকচার শিটে যে ইনফরমেশন দেওয়া আছে ইনশাল্লাহ এই ইনফরমেশনগুলো জানলেই হবে, ঠিক আছে? ওকে, তো জরুরি সেবা নাম্বারগুলো অবশ্যই মানে আর কি একটু চেষ্টা করবেন বের করার। আর সমস্যা নেই, এটা নিয়ে হচ্ছে বাংলার যে জরুরি সেবা নাম্বারগুলো যেগুলো সেগুলো আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো অনেক সময় এখান থেকে একটা দুইটা আসে। ওকে, আচ্ছা এরপরে আসতেছি হচ্ছে গ্রুপ সাবজেক্ট। ওকে ফাইন, তো গ্রুপ সাবজেক্টটা একটু দেখি, গ্রুপ সাবজেক্ট থেকে কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্বপূর্ণ। সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে ভূগোল, এই সবগুলোরই কিন্তু বেসিকটা জানা লাগবে, হ্যাঁ, এত অ্যাডভান্স জানা লাগবে না। ওকে, আচ্ছা ভূগোল, পৌরনীতি আর আইসিটি, এই তিনটা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। ইভেন গতবারেও, ইভেন তারও আগে কিন্তু আইসিটি থেকে, আইসিটির বেসিক থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? আইসিটির এত আহামরি কোয়েশ্চেন করে না, অনেকে এটা নিয়ে আবার ভয় পায়েন না যে আইসিটি থেকে কি না কি কোয়েশ্চেন করে এই সেই, না, আপনার কোয়েশ্চেন আসতে পারে আপনাদের যেভাবে আপনারা এইচএসসি আপনাদের টেস্ট পরীক্ষাগুলো যেগুলো দিয়েছেন, টেস্ট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার মধ্যে যেরকম কোয়েশ্চেন ছিল, অর্থাৎ বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো আসবে। যেমন বলা যেতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে, তারপরে আসতে পারে আপনার ন্যানো টেকনোলজিতে আপনার কত ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে, বা পরিমাপ করা হয় কিভাবে। ওকে, আচ্ছা এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ মানে কি কি বিষয়ে ব্যবহার হয়, ঠিক আছে, মানে সঠিক উত্তর আকারে। আবার হচ্ছে আপনার কোন নিচের কোনটা সার্বজনীন গেট, তো এই টাইপের। তো আশা করি এগুলো আসলে আপনারা বেসিক আইসিটি থেকে আসবে, আর আসলে আপনারা পারবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় যেটা না বললেই নয়, আর সেটি হচ্ছে অর্থনীতিটাও আপনারা কিন্তু পড়ে নিন, হ্যাঁ, আমার হচ্ছে জায়গার স্বল্পতার জন্য আমি লিখতে পারিনি। ভূগোল, পৌরনীতি, আইসিটি এবং অর্থনীতি, এই চারটা বিষয়েরই জাস্ট বেসিক লাগবে, ব্যাস। বেসিকটা জানা থাকলেই ইনশাল্লাহ এই রিলেটেড যেভাবে কোয়েশ্চেন আসুক না কেন আপনারা পারবেন। ওকে, আচ্ছা এবার আসতেছি আমি আন্তর্জাতিক বিষয়ে, হ্যাঁ, ঢাবি সম্পর্কিত সবকিছুই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আগের হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, অথবা সাম্প্রতিক বিষয়ও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা তো আমি একটু শর্টকাটে বলে দিতেছি, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, তো আন্তর্জাতিকের জন্য ঢাবি সম্পর্কিত আন্তর্জাতিক বিষয়গুলো যেগুলো রয়েছে, মানে আন্তর্জাতিক অন্য কোনো ইসের সাথে যদি সে চুক্তিবদ্ধ হয় বা হচ্ছে আপনার শিক্ষাক্ষেত্রে অবদানের ক্ষেত্রে, হ্যাঁ, তো এগুলো অনেক সময় আসতে পারে, ঠিক আছে? বাট ঢাবির সাম্প্রতিক বিষয়গুলো বলতে আপনার কি বলে, সাম্প্রতিক যেই ডিন নিয়োগ যদি দেওয়া হয় বা কেউ যদি আপনার পদত্যাগ করে, অথবা হচ্ছে মোটামুটি আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাবির অনেক কি বলে, যারা যারা পদের কর্মীরা যারা রয়েছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে পদত্যাগ করেছিলেন, যারা হচ্ছে আওয়ামী লীগের সদস্য বা হচ্ছে যারা যারা তাদের দলভুক্ত ছিল তারা ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু পদত্যাগ করেছিল। তো যাই হোক, তো এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, মানে মানে আন্তর্জাতিক বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা ওকে, সো এরপরে আসতেছে হচ্ছে জাতিসংঘ সম্পর্কিত। ইয়েস, এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘ রিলেটেড, এটা আন্তর্জাতিক বিষয়ই তো স্বাভাবিক, কারণ জাতিসংঘের সদর দপ্তর এটা তো আমরা জানি, তো এটা বাইরের দেশেই নিয়ন্ত্রক সংস্থা। আর বাংলাদেশও হচ্ছে কি জাতিসংঘের সদস্য, তো এটা ভালো করে পড়বেন, বাংলাদেশ কত নম্বর সদস্য। এরপর হচ্ছে আপনার জাতিসংঘের সদ্য ঘোষিত যে নিয়ম কানুন যেগুলো রয়েছে বা আইন পাস যদি করে নতুন কোনো, জাতিসংঘ রিলেটেড যা কিছু আছে সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা সাম্প্রতিক হতে পারে অথবা আন্তর্জাতিক বিষয়, যে কোনো বিষয় হইতে পারে, ঠিক আছে? জাতিসংঘ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি, বিশেষ করে ঢাবিতে অনেক বেশি প্রশ্ন করা হয় জাতিসংঘ থেকে, ঠিক আছে? ইভেন যারা কোয়েশ্চেন ব্যাংক যারা সলভ করছেন বা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক যারা দেখেছেন তারাও এরকম চোখে কিন্তু আপনাদের পড়বে জাতিসংঘ রিলেটেড কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? জাতিসংঘ বা ইউনেস্কো রিলেটেড। আচ্ছা এরপরে আসতেছে মহান ব্যক্তিদের উক্তি। ইয়েস, মহান ব্যক্তিদের উক্তি থেকে অনেক সময় আসে, যে অ্যারিস্টোটলের উক্তি, তারপরে হচ্ছে সক্রেটিসের উক্তিগুলো, ঠিক আছে? মহান ব্যক্তিদের উক্তি অনেক লিস্ট আছে, তো এগুলো কার কথা, মানে কার কোনটা কথা, তো এটা মোটামুটি জানলেই হবে। তো এখান থেকেও দুই একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে? বিশেষ করে ঢাবির জন্য এটা গুরুত্বপূর্ণ, মহান ব্যক্তিদের উক্তি। আচ্ছা এরপরে আসতেছে 4 নাম্বার, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নারী সম্পর্কিত তথ্য। অর্থাৎ অনেক সময় বলা হয়, অর্থাৎ এই রিলেটেড কোয়েশ্চেনগুলো, যেমন হচ্ছে প্রথম নারী সরকার বা হচ্ছে দেশের প্রথম নারী চেয়ারম্যান, ঠিক আছে? এটা দেশেরও হতে পারে আবার আন্তর্জাতিকও হতে পারে, হ্যাঁ। তবে আন্তর্জাতিক ক্ষেত্রটাই অনেক বেশি দেয়, তো যার কারণে এই টপিকটা আমি আন্তর্জাতিকে রেখেছি। যেমন গতবারে আসছিল যে আপনার
কোন দেশের, এই প্রশ্নটা অনেক বেশি কমন। যেমন কোন দেশে হচ্ছে কি সর্বপ্রথম নারীদের ভোটাধিকারের অধিকার দেওয়া হয়, এটা হচ্ছে কি নিউজিল্যান্ড, তাই না? তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন, ঠিক আছে? ওকে, প্রথম নারী সম্পর্কিত যে বিষয়গুলো যেগুলো রয়েছে, হ্যাঁ। আচ্ছা, ওকে, এরপরে আসতেছে হচ্ছে ইতিহাস। আন্তর্জাতিক ইতিহাসের মধ্যে আপনি শুধু সভ্যতা এবং যুদ্ধ এই দুইটাতে একটু মনোযোগ দিবেন, আর বাড়তি তেমন কিছু মনোযোগ দেওয়ার দরকার নেই। অর্থাৎ সভ্যতা বলতে এখানে মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এইগুলো সভ্যতার কথা বলা হয়েছে, ঠিক আছে? মোটামুটি এগুলো জানলেই হবে, ঠিক আছে? সেই সময়ের মানুষের মানে কি বলে সমাজ ব্যবস্থা কিরকম ছিল বা হচ্ছে এই সেই মানে সভ্যতার বিষয়গুলো। আর যুদ্ধের বিষয় যদি বলি, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে হচ্ছে বাস্তিল দুর্গর যে বিষয়গুলো আছে, অর্থাৎ ফরাসি বিপ্লব, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি টপিক আপনার একটা দুইটা বা বড় জোর একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? বাট এটা খুবই যে গুরুত্বপূর্ণ তা না, তবে এখানে টপিকগুলো অনেক বেশি, তো চাইলে স্কিপও করতে পারেন, ঠিক আছে? বাট একটু চোখ বুলিয়ে নিন সভ্যতা এবং যুদ্ধগুলো, হ্যাঁ। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সালটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, তো এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে বিভিন্ন দেশের যে বিখ্যাত যে নামগুলো সেগুলো, হ্যাঁ, এখান থেকেও কোয়েশ্চেন আসে। যেমন আপনারা অনেক সময় এই টাইপের কোয়েশ্চেন পাবেন, যেমন সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে, কারণ জাপানে সর্বপ্রথম সূর্যটা উদয় হয়। এরপরে হচ্ছে আপনার এরকম অনেক আছে, রুটির দেশ বলা হয় কাকে? তারপরে সাত পর্বতের নগরী বলা হয় কাকে? তো এইগুলো অবশ্যই ভালো করে পড়বেন, ঠিক আছে? মানে বিখ্যাত যে উপনামগুলো আছে, উপনাম, নাম, এগুলো, ঠিক আছে? মানে কোন দেশ কিসের জন্য বিখ্যাত, এখান থেকে অনেক সময় আসে কোয়েশ্চেন দু একটা, তো অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো, যেমন হচ্ছে ইইউ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এরপর ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ কোনটার কি কাজ আছে, অর্থাৎ কোনটার কোথায় সদর দপ্তরগুলো অবস্থিত বা অবস্থান কোথায় বা এটার কাজটা কি, অনেক সময় এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মুদ্রা, এরপর হচ্ছে কি সামরিক বাহিনী, সড়ক এবং অবস্থান। সড়ক বলতে হচ্ছে অনেক সময় আসে যে আপনার সিল্ক রোড কোন দেশে অবস্থিত, অথবা হচ্ছে আপনার এমন একটা বাহিনীর নাম দিল, বা ব্ল্যাক ক্যাটস কোন দেশের সামরিক বাহিনী, বা হচ্ছে স্পেশাল অপারেশনের জন্য বা গেরিলা বাহিনী কোন দেশের, ঠিক আছে, একটা নাম দিল। আবার হচ্ছে কোন দেশের মুদ্রাকে কি নামে ডাকা হয়। আবার বিশেষ করে এইটা অনেক গুরুত্বপূর্ণ যে সরকারি বাসভবন, সরকারি বাসভবনের ক্ষেত্রে আপনারা দুইটা বিষয়ে মনোযোগ দিবেন, দুইটা দেশের, সেটা হচ্ছে, আর বাকিগুলো না পড়লেও চলবে, একটা হচ্ছে আপনার ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের, আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা অর্থাৎ হোয়াইট হাউস এবং বাকিংহাম প্যালেস, এই দুইটা, ঠিক আছে? এই রিলেটেড বিষয়গুলো অনেক ভালো করে পড়বেন, ঠিক আছে? এই রিলেটেড কোয়েশ্চেন অনেক পাবেন, আপনাদের সাধারণ জ্ঞান বইই আছে, অথবা আপনি যদি কোনো অ্যাডমিশন কোচিং যদি করেন তাহলে ওইখানের আন্তর্জাতিক টপিকের মধ্যে এটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আন্তর্জাতিক টপিক সাধারণত আপনার একটু পরেই পড়ানো হয়, অর্থাৎ একটু 4, 5, 6 এরকম লেকচারে পড়ানো হয়, কারণ আগে বাংলাদেশ বিষয়গুলো শেষ করা হয় কোচিংয়ে। আচ্ছা, আর সাধারণ জ্ঞানে তো আপনারা পেয়েই যাবেন, আন্তর্জাতিক আবার বাংলাদেশ বিষয়গুলো অনেক সময় আলাদা আলাদা বই থাকে, তবে চেষ্টা করবেন এমন বই কিনতে যেখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী ইভেন সাম্প্রতিক সহ আছে। তো নিউ নেওয়ার চেষ্টা করবেন সবসময় সাধারণ জ্ঞান, যারা যারা সাধারণ জ্ঞান বই নিতে ইচ্ছুক। আচ্ছা, এরপরে হচ্ছে সদর দপ্তর সম্পর্কিত, হ্যাঁ, এটা নিয়ে আশা করি আর বলার কিছু নাই। আন্তর্জাতিক যে সদর দপ্তরগুলো আছে এটা কোথায় অবস্থিত, তো এইগুলো ভালো করে পড়বেন, কোন যেটা যেখানে অবস্থিত আছে। আর সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আশা করি আর কি বলবো, তারপরেও এটা নিয়ে অবশ্যই বলার আছে অনেক কিছু। ঢাবি সম্পর্কিত যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে, একটু আগে তো এটা আলোচনা করলামই, সাম্প্রতিক যে নির্বাচিত হয়েছেন যারা, তো এই রিলেটেড বিষয়গুলো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা, অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি কি ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যত ইনফরমেশন পারেন আপনারা হচ্ছে ইনফরমেশনগুলো পড়ার চেষ্টা করবেন, অবশ্যই শেখার চেষ্টা করবেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আসার সম্ভাবনা এখন অনেক 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 বেশি, ঠিক আছে? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন এই যে নতুন স্বাধীনতায় যে বিশেষ অবদান, আমরা তো জানি যে আমাদের নতুন স্বাধীনতা হচ্ছে কি আমাদের কি 5ই আগস্ট, ঠিক আছে? ওকে, হ্যাঁ 5ই আগস্ট। তো আপনারা হচ্ছে এই দিনটা, তারপরে হচ্ছে এই স্বাধীনতার ক্ষেত্রে যাদের বিশেষ অবদান যাদের ছিল, ঠিক আছে, যেমন হচ্ছে রংপুরে হচ্ছে আবু সাইদ চত্বর করা হয়েছে, এছাড়াও যারা যারা হচ্ছে মোটামুটি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, যারা উল্লেখযোগ্য বলতে সবারই অবদান আছে,
তবে হ্যাঁ, সমন্বয়কারীর যারা অন্তর্ভুক্ত ছিলেন, ঠিক আছে? যেমন হচ্ছে আব্দুল্লাহ, তারপরে সার্জিস আলম থেকে শুরু করে রাফি, এছাড়া অন্যান্য বিভিন্ন জেলায়। তো তাদের অবদানগুলো অবশ্যই একটু মানে মনে রাখার চেষ্টা করবেন। এগুলো আপনারা নিউজ পেপারের বা আর্টিকেল হিসাবে কিন্তু পাবেন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। নিউজ আর্টিকেল বা সাম্প্রতিক বিষয়গুলো পেতে আপনার জন্য যেগুলো সহজ হবে সেই বিষয়গুলো, অর্থাৎ সেই সাইটগুলোর কথাও আমি বলবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে যেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ লেগেছে, এখান থেকে অনেক সময় প্রশ্নটা আসতে পারে, হ্যাঁ? আচ্ছা, সাম্প্রতিক বিষয়গুলোর থেকে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে পদসমূহ, কে কোন পদে আছে, যেমন ক্রীড়া মন্ত্রণালয়ে বর্তমানে কে আছে, শিক্ষামন্ত্রী এখন বর্তমানে কে অন্তর্বর্তীকালীন সরকারে, ঠিক আছে? আমি কিন্তু আগের বলতেছি না, ঠিক আছে? সাবেকগুলো না, বর্তমানে যারা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো জানেন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়াও নর্মাল যারা যারা আছেন, অর্থাৎ ক্রীড়ামন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারপর হচ্ছে আপনার এছাড়াও অন্যান্য পদ, এগুলো আপনারা হচ্ছে গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন, একটা লিস্ট কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও হচ্ছে হ্যাঁ, গুগলে সার্চ দিলে ইজিলি পেয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন পদে আছে, কার নাম কি। অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ? আর হট টপিক যেটা আমি বলবো এখান থেকে অবশ্যই আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ প্রসঙ্গ, ঠিক আছে? আর ভারত বাংলাদেশ প্রসঙ্গের মধ্যে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিবেন, যেমন রেল ট্রানজিট আছে বর্তমানে, এই যে ফারাক্কাবাদ, তারপরে তিস্তাবাদ, এগুলো নিয়ে অনেক আলোচনা চলতেছে। তো এই তিস্তাবাদ কবে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ফারাক্কাবাদের চুক্তি এই সেই হলো না, হ্যান ত্যান। আবার রেল ট্রানজিটের যে বিষয়টা আছে, ঠিক আছে? অর্থাৎ ভারত বাংলাদেশের যে প্রসঙ্গ যেগুলো আছে, অর্থাৎ সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন, ঠিক আছে? ভারত বাংলাদেশ প্রসঙ্গর যত বিষয় আছে, ওকে, চেষ্টা করবেন সাম্প্রতিক বিষয়গুলো পড়ার, হ্যাঁ? আমি পাস্টের বিষয়গুলো পড়তে বলতেছি না। আর যেহেতু বাঁধ নিয়ে অনেক ইস্যু হইতেছে বর্তমানে, বাংলাদেশে বন্যা চলতেছে, তো এই জন্য হচ্ছে কি বাঁধ বিষয়টা অবশ্যই ভালো করে পড়বেন, হ্যাঁ? অর্থাৎ এই তিস্তা ব্যারেজ যেটা আছে, ব্যারেজ বাঁধ, ওকে। আচ্ছা, আর রেল ট্রানজিটের কথা তো বললামই। আচ্ছা, এরপর হচ্ছে আন্তর্জাতিক যেই স্নায়ুযুদ্ধ আছে, স্নায়ুযুদ্ধ বলতে আপনার যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, মানে যুদ্ধ হবে হবে ভাব এরকম অবস্থা। তো কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক ভালো নাই, কারণ আমরা জানি কি মানে নর্থ কোরিয়া যারা আছে, নর্থ কোরিয়া, আমেরিকা, এদের স্বাভাবিক মোটামুটি আপনার হস্তক্ষেপ থাকেই। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর যুদ্ধ পরিস্থিতি যেটা, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন, এছাড়া অন্যান্য দেশে যারা যুদ্ধ বিধ্বস্ত, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনটাই আসে বেশি, ঠিক আছে? কবে কি আক্রমণ হইলো না হইলো, তো এগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন। আর নতুন ঘোষিত যে প্রকল্প বা জেলা, ঠিক আছে, নতুন যদি কোনো জেলা থাকে বা প্রকল্প থাকে, এরকম বিবিধ বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো অবশ্যই জানবেন। আর হ্যাঁ, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, লাস্ট আমি বলছিলাম যে এগুলো আপনার সোর্স কোথায় পাবেন সাম্প্রতিক বিষয়গুলো, কারণ সাম্প্রতিক বিষয়গুলো থেকে অনেক সময় আপনার অনেক কিছু কিন্তু চলে আসে। তো এটার জন্য আপনার আপডেট রাখতে পারেন আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট হোক বা আপনারা যদি ফেসবুকও যদি ইউজ করেন বেশি, তাহলে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটা হচ্ছে ওয়েবসাইট আছে, ইভেন ফেসবুক পেজও আছে, ঠিক আছে? আপনারা চাইলে তাদের ফলো করতে পারেন, ঠিক আছে? যদি ফেসবুক বেশি ইউজ করেন তাহলে আপনি তাদের পেজ আছে দ্য ডেইলি ক্যাম্পাস, এটা নিয়ে হচ্ছে আপনারা তাদের পেজটা একটু ফলো করতে পারেন, কারণ শিক্ষা রিলেটেড বিষয়গুলো সেখানে একটু বেশি দেওয়া হয়, ঠিক আছে? মানে কে বদলি হইলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে আপনার রাজশাহী ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আবার যে কোনো শিক্ষাক্ষেত্রে নতুন মানে আর কি যারা নির্বাচিত হচ্ছেন বা যারা পদত্যাগ করেছেন, তো এই বিষয়গুলো আপনার জন্য জানতে অনেক ইজি হবে। তো দ্য ডেইলি ক্যাম্পাস আমি পার্সোনালভাবে ওই পেজটা অনেক ফলো করি, পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই, আর ইভেন তাদের ওয়েবসাইটও, ঠিক আছে? তো এখান থেকে অনেক ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রথম আলো, ঠিক আছে? হ্যাঁ, প্রথম আলো থেকে অনেক শিক্ষা রিলেটেড নিউজ কিন্তু অনেক ভালো মতো পাওয়া যায়, ঠিক আছে? চাইলে এখানেও দেখতে পারেন, দুইটারই কিন্তু পেজ আছে, পাশাপাশি হচ্ছে ওয়েবসাইটও চাইলে ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, সেটা আমি সাম্প্রতিক বিষয় এটা লিখতে পারিনি, সেটা হচ্ছে আপনার এই খেলা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সাম্প্রতিক যদি কোনো মানে খেলা যদি হয়, বাংলাদেশ জিতেছে বা হচ্ছে সাম্প্রতিক সিরিজে মানে কে কয়টা উইকেট নিচ্ছে, বা যদি ফুটবল যদি হচ্ছে কেউ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, যেমন এই যে সাফ মেবি হচ্ছে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশ হয়েছে নেপালকে হারিয়ে, ঠিক আছে? তো এটা অনেক সময় এটা আসতেও পারে। তো এই রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই করবেন, আপনার খেলাধুলা রিলেটেড,
ঠিক আছে? আর বিশেষ করে মেয়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি, এই খেলাধুলার রেজাল্টগুলো আপনারা দেখবেন। ঠিক আছে? এখন খেলাধুলার জন্য আপনারা এই যে প্রথম আলোটাকে ফলো করতে পারেন। প্রথম আলো পেজে গেলে আপনাদের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবেন বেশি, কারণ ওয়েবসাইটে অনেক বাড়তি অপশন থাকে, পেজে তো অতটা অপশন থাকে না। এই ওয়েবসাইটগুলো ভিজিট করার চেষ্টা করবেন, এটা আপনার মোবাইল হোক বা ল্যাপটপ হোক বা পিসি হোক, যেটাই হোক। তো আপনাকে আশা করি এই সাম্প্রতিক বিষয়গুলোকে আগিয়ে রাখতে অনেক অন্যান্যদের থেকে এগিয়ে রাখতে অনেক বেশি সাহায্য করবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চান, তাহলে আমি আগেই বলতেছি সবাইকে যে সাম্প্রতিক বিষয় থেকে সবচাইতে বেশি প্রশ্ন করে। ইভেন আমার টাইমেও অনেক বেশি সাম্প্রতিক প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে? যদিও আমার টাইমে ছিল 50টা এমসিকিউ, বাট হ্যাঁ, তবুও সেখানে 15টা থেকে 16টা এমসিকিউ আপনার সাম্প্রতিক থেকে করা হয়েছিল। তো বলতে পারেন আপনাদের 30টা এমসিকিউ এর থেকে আনুমানিক 12টা থেকে 15টা বা হাফ কোশ্চেনই কিন্তু সাম্প্রতিক থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ সাম্প্রতিক থেকে সবচেয়ে বেশি করা হয়। ওকে, সো এটার জন্য নিজেকে আপডেট রাখবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আশা করি ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে অ্যাডমিশনের ক্ষেত্রে। তো আপনি যে বছরের পরীক্ষার্থী হন না কেন, যে ইউনিভার্সিটির জন্য আপনি প্রিপারেশন নেন না কেন, তো আপনাদের অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন। ঠিক আছে? আপনি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন না কেন, কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই আপনি অ্যানালাইসিস করবেন, অর্থাৎ কি টাইপের প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে? তবে এটা যদি নাও করেন সমস্যা নেই, আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই দিয়েছি এই সাজেশনগুলো। তো মোটামুটি এই টপিকগুলো জানলেই আশা করি আপনাদের কি বলে 80% নাম্বার আশা করি কমন পড়বে। ঠিক আছে? ওকে, সো অ্যাডমিশনের জন্য আপনাকে বেস্ট অফ লাক। ওকে, শুভকামনা রইল সবাইকে। আশা করি সবাই যেন আপনাদের কাঙ্ক্ষিত যে সাফল্য আছে সেটাতে যেন পৌঁছাতে পারেন। ওকে, সো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি।